নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। উত্তর জেলার চুড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রামে 3 ছাগল শিশুর আবির্ভাবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। উৎসাহী জনতা সদ্যজাত 3 ছাগ শিশুকে দেখতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমাচ্ছেন। একদিকে আসাম, অন্যদিকে বাংলাদেশ, এর মধ্যবর্তী স্থানে কদমতলা ব্লকের লক্ষ্মীনগর গ্রাম। লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের নান্টু রঞ্জন দাস পিতা মৃত মনোরঞ্জন দাস সবার পরিচিত পেশায় কাঠমিস্ত্রি, কিন্তু বাস্তবে ছাগল প্রেমী। দীর্ঘ 1.5 যুগ ধরে ছাগল প্রতিপালন করে চলছেন নান্টুবাবু। শুধু ছাগল প্রতিপালন নয়, রাস্তাঘাটের বহু ছাগল নান্টুরঞ্জন দাসের বাড়িতে আশ্রয় নিচ্ছে। গৃহস্বামী নান্টুরঞ্জন দাস পথ ছাগলদের নানাভাবে সেবা শুশ্রূষা করে যাচ্ছেন। নিঃস্বার্থভাবে এই কাজ করে যাবার কারণে নান্টুরঞ্জন দাস এলাকায় ছাগল প্রেমী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ছাগল প্রেমী নান্টুরঞ্জন দাসের বাড়িতে ঘটে এক অলৌকিক ঘটনা। বাড়িতে প্রতিপালন করা ছাগলগুলোর মধ্যে একটি ছাগল 3টি ছাগ শিশু প্রসব করে। ঘটনাচক্রে 3টি ছাগল শিশুর আকৃতি এবং দেহের গঠন অস্বাভাবিক। ছাগ শিশুগুলির মধ্যে একটির কপালে একটি মাত্র চোখ রয়েছে, অপরটির কপালে একটি চোখের মধ্যে 2টি মণি রয়েছে এবং আরেকটির চোখ স্বাভাবিক হলেও মুখের গঠন অস্বাভাবিক। এই ঘটনা কিছুক্ষণের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রচার হয়ে যায় লক্ষ্মীনগর গ্রামে ছাগ শিশুর মাধ্যমে 3 লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে। ধর্মপ্রাণ কৌতূহলী জনতা লক্ষ্মীরূপী ছাগল শিশুগুলোকে বন্দনা করতে দুধ, কলা, ফুল, বেলপাতা দিয়ে নান্টুরঞ্জন দাসের বাড়িতে ছুটছেন। যত সময় গড়াচ্ছে ততই কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে। বাচ্চাটার মানে ছাগলের যে বাচ্চা দিয়েছে এটার চোখটা কপালের মধ্যে একটাই চোখ, তারপরে নাক নাই, শ্বাস ফলাইতে পারে না, মুখের দিকে শ্বাস ফলায় এরকম। কালকে তো একটা মারা গেছে আর 2টা আছে, এখন ওটা দাঁড়াইতেই পারে না। এখন আপনি দেখাতে আইছেন? দেখাতে আইছি। দেখা কিটা বুঝলো আপনার? দেখিয়া বুঝলাম এটা তো অবাস্তব ঘটনা, এরকম তো কোনোদিন আর আগে দেখছি না। কেউ মানে আমি স্বপ্নে ওইরকম বাবার কথা নাই, এরকম যে চোখে মানে কপালে চোখ হইব, কিন্তু এটা কপালে চোখ কয়টা? কপালে চোখ একটার মধ্যে 2টা মনি। আবার আইয়া দেখতাছে মানে কেমন দূর দূর থেকে আর মানুষ এটা দূর দূর ধর্মনগর থেকে পর্যন্ত আইছে, আইয়া দেখিয়া গেছে। কি এটার নাম কিটা? এটা খেরেংচুরি, লক্ষ্মীনগর 3 নম্বর ওয়ার্ড, নবোদয়। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধান ক্ষেতের সীমানা নিয়ে বিরোধের জেরে রাতের অন্ধকারে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে মারধর এবং চুরিকাণ্ড সংঘটিত করল কতিপয় দুষ্কৃতী। স্থানীয় উপপ্রধানের নেতৃত্বে ঘটনা হয়েছে বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও ঠুটো জগন্নাথ পুলিশ প্রশাসন। ঘটনা কৈলাসহরের খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। ধান ক্ষেতের সীমানা নিয়ে বিরোধের জেরে পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী বাড়ির ভেতরে ঢুকে বাড়িতে থাকা মহিলাকে বেধড়ক মারধর করে ঘর থেকে টাকা পয়সা সহ সোনা গয়না চুরি করে নিয়ে যায়। ঘটনা কৈলাসহরের খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস দলের অধীনে রয়েছে। পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে রয়েছেন কংগ্রেস নেতা শওকত আলী চৌধুরী। পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আব্দুল আজিজ চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে ধান ক্ষেতের সীমানা নিয়ে বিরোধ রয়েছে পঞ্চায়েতের উপপ্রধান শওকত আলী চৌধুরীর। গত 2 দিন পূর্বে দুপুরবেলায় জমির সীমানা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার আব্দুল আজিজ চৌধুরীর অনুপস্থিতিতে উপপ্রধান শওকত আলীর নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী আজিজের বাড়িতে ঢুকে ঘরের বেড়া কেটে আজিজের স্ত্রী আসমিনারা বেগমকে বেধড়ক মারধর করে। এমনকি আসমিনারার হাত ভেঙে যায় এবং ঘর থেকে নগদ টাকা এবং গয়না চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। ফোনে খবর পেয়ে আজিজ বাড়িতে এসেই অবস্থা দেখে স্ত্রীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। স্ত্রী বর্তমানে কৈলাসহরের রণকুটি জেলা হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন। এ ব্যাপারে কৈলাসহরে ইরানি থানায় উপপ্রধানের বিরুদ্ধে এবং মোট 4 জনের বিরুদ্ধে লিখিত মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। গরিব অসহায় শ্রমিক আব্দুল আজিজ চৌধুরীর পরিবার কি এভাবে মার খেয়ে থাকবে? পুলিশের ভূমিকা নিয়ে এলাকার তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কি হয়েছে ঘটনাটা?
করোনা হয়েছে কালকে সন্ধ্যা 6:10 আইয়া ওরা সবই আইয়া আমার আমরা মাইতে মারছে জুড়ে কোন কারা মারছে আমারে মারছে আমার জানতে মারছে কে মারছে মানে কোটালি সবইটা সব বাইরে সব টিভি আইয়া আমার মাইতে মারছে তান কে আইন পঞ্চায়েত করতা তো এটা কোন কোন জায়গা ঘটনাটা হয়েছে ওরা আমার বাড়ি চৌধুরী বাড়ি বাড়ি তো এটা কোন পঞ্চায়েত পঞ্চায়েত খাওয়াবি 2 নম্বর বার তো আপনারা কি এই বিষয়টা থানাতে জানাইছেন তাদের থানা গেছে থানা যাইতে মানে না এই হয়ে গেছে আগে যায় বিচারি করছে এই হইতে জানতে পালা নাই তোমরা বাদ দেয়া দিয়ে সে শক্তি তোমরা তো পালাম কোন থানাতে জানাইছেন ইরাইন থানা তো আপনি কি মামলা করছেন থানাত করছে কার নামে চৌকতালি ছবি শব্দরক ছবি ফজিলক ছবি কয়জনের নামে 4 জন নাম আছে তো আপনারা তারা কি কি করছে তারা থানা গেছে গিয়ে দেখি আমি চুরি করে আইছে তো আপনারা কি তারা মারছে মারছে আর কি করছে তোমার গলা সেনে গেছে রবিল কাউসবাদ মানে গন্ডগোল হয়েছে যে আমি তো গাড়ি চালাই গাড়ি চালানোর পর থেকে আমি তো আইতাছি আমার খবর দিক থেকে জায়গা সীমানা লইয়া টাইম টাইমে কইতাছে আমি এদিকে পড়ি লাইছি আমি কইছি এদিকে যদি পড়ি তে ডিমারেশন করিয়া কার লগে এই হাওড়া বিলের উপপ্রধান আছে কি নাম তাই শওকত আলী চৌধুরী এখন কি করছে কালকে তেন আমার স্ত্রীর লগে মানে আইয়া মারছে তার দলবল লইয়া ইয়া তা বাইক বা কি জানি লইয়া ইয়া মারিদুর করছে গড় ভাঙছে আর আমার ওর চেইন নিয়ে আনিছে তখন তুমি কই আসলা আমি এত তোমার এই বন্ধে আসলাম তুমি বাড়িতে তুমি আসলা না বাড়িতে আসলাম না পুরুষ মানুষ আসেন না না পুরুষ মানুষ কোন পুরুষ মানুষ আছে না তারপরে থানাতে জানাইছো নি থানাতে জানাইছিলাম তো কোন থানাতে জানাইছো কোন থানাতে ইরানি থানা তোমরা কি মামলা করছো মামলা করছি লিখিত মামলা লিখিত মামলা করছি কয়জনের বিরুদ্ধে 4 জনের বিরুদ্ধে কে কে শওকত আলী চৌধুরী এরপরে তোমার বদর আলী চৌধুরী এরপরে শব্দর আলী চৌধুরী এরপরে ফয়জুল হক চৌধুরী তো পুলিশ কি করতেছে এখন পুলিশ তো গেল গিয়া ভেরিফাই করিয়া আর আইল না এরপরে তো উপপ্রধান তারপরে আর কোনো কিছু হইল না পুলিশকে কাউকে গ্রেপ্তার করছে না কোনো গ্রেফতার করছে না তো তোমরা এখন কি চাইতেছো আমরা চাইতাছি এই বিচার এই তারারে দরিয়া লোকাবের বাড়ি কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট নিউজ বাংলা। 17 জুলাই থেকে সীমান্ত এলাকাগুলোতে 7 দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই সকল এলাকায় সামাজিক এবং রাজনৈতিক সব ধরনের কর্মসূচি বন্ধ থাকবে। একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর সন্দীপ মাহাত্মে। রাজ্য সরকার 17 জুলাই থেকে সীমান্ত এলাকায় 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। গ্রামীণ এলাকা সীমান্ত থেকে 1 কিলোমিটার এবং শহর এলাকা সীমান্ত থেকে আধা কিলোমিটার এলাকায় সম্পূর্ণ লকডাউন লাগু থাকবে। পশ্চিম জেলার কোন কোন এলাকায় লকডাউন লাগু থাকবে তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়ে গেছে। জিরানিয়া মহকুমায় কোনো সীমান্ত এলাকা নেই, তাই সেখানে কোনো লকডাউন লাগু থাকবে না। সরকারি নির্দেশ অনুযায়ী এই লকডাউন কঠোরভাবে মানা হবে। পশ্চিম জেলার যে সকল এলাকায় লকডাউন লাগু থাকবে সেই সকল এলাকাগুলোতে মাইকিং করা হবে, এলাকায় লাগানো হবে পোস্টার। এই সকল এলাকায় সামাজিক এবং রাজনৈতিক সকল ধরনের সামাজিক কর্মসূচি বন্ধ থাকবে। যানবাহন চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা এই লকডাউনের বাইরে থাকবে। শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সকল এলাকায় বন্ধ থাকবে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকবে। পণ্য পরিবাহী গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে। যাদের পাসের প্রয়োজন রয়েছে তাদেরকে পাস ইস্যু করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান, কুরিয়ার সার্ভিস এবং পোস্টাল সার্ভিস এই লকডাউনের বাইরে থাকবে। লকডাউন লাগু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর সন্দীপ মাহাত্মে। তিনি আরও জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য মোতাবেক এখন পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে অধিকাংশের ট্রাভেল হিস্ট্রি রয়েছে। রাজ্যে এখনো কমিউনিটি সংক্রমণ শুরু হয়নি। যে সকল এলাকায় লকডাউন লাগু থাকবে সেখানে প্রয়োজন মোতাবেক আরক্ষা কর্মী মোতায়েন করা হবে। এ বিষয়ে আরক্ষা দপ্তরের সাথে আলোচনা হয়েছে বলেও জানান পশ্চিম জেলার জেলা শাসক डॉक्टर সন্দীপ মাহাত্মে। स्टेट गवर्नमेंट ने जो टोटल लॉकडाउन के बारे में जो इंस्ट्रक्शंस और एक जो ऑर्डर इशू किया है 17 जुलाई से इंटरनेशनल बॉर्डर से 1 किलोमीटर रूरल एरिया में और हाफ किलोमीटर अर्बन एरिया में टोटल लॉकडाउन रहेगा अगले 7 दिन के लिए स्टार्टिंग फ्रॉम टुमारो। तो इसके लिए हमारे सदर सब डिवीज़न और मोहनपुर सब डिवीज़न जिसमें इंटरनेशनल बॉर्डर आता है, इसमें ये सारे रूरल एरिया और अर्बन एरिया आइडेंटिफाई हो चुका है। कौन से विलेजेस, कौन से अर्बन वार्ड्स इसके अंदर फॉल करता है, ये सारा डिमार्केट ऑलरेडी हो चुका है।
जिरानिया सब डिवीज़न में कोई भी ऐसा इलाका नहीं है तो इसमें टोटल लॉकडाउन नहीं होगा। और सदर और मोहनपुर सब डिवीज़न के जो बाकी एरिया है जिसके 1 किलोमीटर या हाफ किलोमीटर के दूर, वहाँ पे टोटल लॉकडाउन नहीं होगा। ये स्ट्रिक्ट लॉकडाउन मेंटेन किया जाएगा इंटरनेशनल बॉर्डर के 1 किलोमीटर रूरल एरिया में और हाफ किलोमीटर अर्बन एरिया में। तो जो आइडेंटिफाइड एरियाज़ है वहाँ से माइकिंग आज से शुरू हो गया है। वहाँ पे हम लोग पोस्टर्स भी लगाएंगे कि लॉकडाउन के रूल्स क्या है। इसमें जो सोशल, पॉलिटिकल, रिलीजियस एक्टिविटी ये सब बंद रहेगा। इसके अलावा ट्रांसपोर्टेशन बंद रहेगा। इसमें कुछ एग्जाम्पशंस है, वो एग्जाम्पशंस के बारे में बाद में बताऊँगा। बट इसके अलावा जितने भी इंडस्ट्रियल एस्टैब्लिशमेंट्स है, कमर्शियल एस्टैब्लिशमेंट्स है, अदर शॉप्स है, वो सारे बंद रहेंगे। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বলেরো পিকআপ গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক রোহিত রঞ্জন সূত্রধর। ঘটনা পানিসাগর মহকুমাধীন পানিটিলা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্নিপাশা পেচারথল পানিটিলা আসাম আগরতলা জাতীয় সড়কে প্রতিদিন সড়ক দুর্ঘটনা হয়েই চলেছে। ঘটনার বিবরণী জানা যায়, বৃহস্পতিবার বেলা আনুমানিক 3 ঘটিকায় আসাম আগরতলা জাতীয় সড়ক পথের মধ্যে পানিটিলা এলাকায় একটি TR05V7243 নম্বরের দুচাকার বাহন নিয়ে ধর্মনগর দেওয়ানপাশা এলাকার বাসিন্দা রাধারঞ্জন সূত্রধরের পুত্র রোহিত রঞ্জন সূত্রধর এবং ওনার বন্ধু রন্টু দাসকে নিয়ে আগরতলা থেকে নিজ বাড়িতে আসার পথে TR02H1627 বলেরো পিকআপ মালবাহী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে বাইক আরোহী রঞ্জিত রঞ্জন সূত্রধর গুরুতর আহত হয়ে পানিসাগর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। খবর নিয়ে জানা যায়, রোহিত রঞ্জন সূত্রধর বাইক নিয়ে আগরতলা থেকে দেওয়ানপাশা নিজ বাড়িতে আসছিলেন। সাথে ছিলেন ওনার বন্ধু রন্টু দাস। বিপরীত দিক থেকে আসা বলেরো পিকআপ মালবাহী TR02H11627 গাড়ির মালিক পশ্চিম পানিসাগর এলাকার 1 নং ওয়ার্ডের বাসিন্দা নিকুঞ্জ দেবনাথ। ওই এলাকায় আসার পর বাইক আরোহীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা যায়। ঘটনার পর মুহূর্তেই পানিসাগর মহকুমার আরক্ষা দপ্তরের কর্মীবৃন্দরা ঘটনাস্থলে ছুটে যান এবং সাথে সাথে বাইক আরোহীদের সুচিকিৎসার জন্য পানিসাগর মহকুমা হাসপাতালে এবং কিছুক্ষণ পর ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং বলেরো গাড়িটিকে পানিসাগর আরক্ষা দপ্তরের আওতায় আনা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত জারি রাখা হয়। কি নাম, কোন জায়গার বাড়ি, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি কিভাবে আসতেন আর কোন গাড়ির সাথে হয়েছে, কিরকম গাড়ির সাথে? হঠাৎ করে আপনার সামনে আইছে? আমি তো আমার রাইট সাইডে আসলাম। আচ্ছা, উনি সামনে থেকে আয়া বসে, লেফট সাইডে থেকে আসে। উনি রাইট সাইডে তাদের কথা, আমি লেফট সাইডে আয়া বসে। আবার পরে তো আমার তো আবার কোনো গাড়ির সামনে, আমি একটু লেফট সাইড থেকে ঠিক মাঝখানে আয়া গেলাম। তখন ওই বাড়ি লেগে গেল, তাই না করতে পারবো। আমি পানিটিলার দিকে যাইতে আছি, বাইক নিয়ে আইছে। আইয়া রাস্তার মধ্যে আইয়া এই ফেরা ফেরা করিয়া আমার গাড়ির মধ্যে লাগাই দিছে। গাড়ির কোন সাইডে রাখছে আপনার? এটা আমরা তো দেখতে পাচ্ছি মধ্যে লাগছে স্যার। তো ওই গাড়িটা, ওই বাইকটা নিয়ে ওই দিক থেকে আইতে আসলো, আগরতলা থেকে ওরা আইতে আছে স্যার। তা আমি আমার সাইডে যাইতে আছি, ও মধ্যে আইয়া আমার ইয়ের মধ্যে লাগাই দিছে স্যার, সামনাসামনি। তো গাড়িটা কি আপনার নিজের গাড়ি? আমার নিজের গাড়ি স্যার। পানিসাগর কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 1 নম্বর ওয়ার্ডে স্যার। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সরকারি চাকরির নামে ধাপ্পাবাজি, মিনিস্ট্রি অফ ল এন্ড জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের চেষ্টা কতিপয় ধান্দাবাজদের। পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা 2 নং ওয়ার্ডের শিক্ষিত বেকার যুবক প্রীতম মালাকারের অ্যাপয়েন্টমেন্ট লেটারে খতিয়ে দেখতেই বিষয়টি প্রকাশ্যে আসে। লকডাউনের কারণে হাজার হাজার মানুষ হারিয়েছেন কর্মসংস্থান। বেকারত্বের জ্বালায় মানুষ জর্জরিত। তার মধ্যেই চাকরি দেওয়ার নাম করে বেকারদের প্রতারিত করে চলছে অসাধু ধাপ্পাবাজ সংস্থা। এমনই এক ঘটনা ঘটল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা এলাকার 2 নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক প্রবীর মালাকারের শিক্ষিত বেকার ছেলে প্রীতম মালাকারের সাথে। ঘটনার বিবরণে জানা যায়, বেকার যুবক প্রীতম মালাকার গত 14 জুলাই মঙ্গলবার সকালে জলাবাসা পোস্ট অফিসের কর্মী মারফত নিজ নামাঙ্কিত একটি স্পিড পোস্ট চিঠি প্রাপ্ত হন।
প্রথম অবস্থায় সেটি কোনো এডুকেশন ট্রেনিং কল লেটার হবে বলে মনে করেন, কিন্তু চিঠিটা পড়ার পর দেখতে পান মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফাইল নং 98/9/DDC/2020, ডেট 30 জুলাই 2020, নিউ দিল্লি থেকে শৈলেশ আহুজা সেকশন অফিসার নামে স্বাক্ষরিত সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রাপ্ত হয়েছেন। বেকারত্ব জীবনে তিনি মরা পাথরের জন্য প্রাণের স্পন্দন অনুভব করেন, কিন্তু চিঠিটা ভালোভাবে সম্পূর্ণ পড়ার পর দেখতে পান যে শর্ত মোতাবেক চিঠিতে লিখিত যোগাযোগ 07533837934 নম্বর, এটিতে একটি SMS সেন্ড করার পর 12 ঘন্টার মধ্যে ডিমান্ড ড্রাফটে 14,500 টাকা জমা দিতে বলা হয়েছে, অন্যথায় চাকরি থেকে বঞ্চিত করা হবে। শর্তগুলিতে এমন প্রকার লেখা থাকার কারণে প্রীতম মালাকারের মনে সন্দেহ সৃষ্টি হতে থাকে। শুরু হয় লিখিত নম্বরে কথা বলা এবং অনলাইন মারফত উক্ত মিনিস্ট্রি অফ দ্য ল অ্যান্ড জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেরিত সরকারি অ্যাপয়েন্টমেন্ট লেটারের জোর তল্লাশি। তাতে জানতে পারেন যে ওনার সাথে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বেকার যুবক যুবতীরা ঠিক এমনই সরকারি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন। প্রীতম মালাকার প্রাথমিক তদন্ত শুরু করে বুঝতে পারেন যে আদৌ বিষয়টি পুরোপুরি ধাপ্পাবাজিতে বেকার যুবক ভাইদের কাছ থেকে অর্থ উপার্জনের একটি কৌশল। এমত অবস্থায় সংবাদ মাধ্যমের মারফতে প্রীতম মালাকার ত্রিপুরার সমস্ত বেকার যুবক ভাই বোনদেরকে সতর্ক বার্তা দিতে চান যে বর্তমান ভারত সরকারকে বদনাম করতে এবং মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের নাম করে যে বা যাহারা এমন অবৈধ অর্থ উপার্জনের ফাঁদ পেতেছেন তা থেকে সতর্ক থাকার জন্য। তৎসঙ্গে সরকার মহোদয়ের কাছে আবেদন রাখেন যে মিনিস্ট্রি অফ দ্য ল অ্যান্ড জাস্টিসের নাম করে যে বা যাহারা চাকরি দেওয়ার নাম করে অবৈধ ব্যবসার ফাঁদ পেতেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। এখন দেখার বিষয় প্রীতম মালাকার সহ ত্রিপুরার অন্যান্য যুবক ভাইদের সাথে সরকারি চাকরির নামে মিনিস্ট্রি অফ জাস্টিসের নাম করে যে অবৈধ সরকারি চাকরি প্রদানের ব্যবসা চলছে তার সুষ্ঠু তদন্ত করে কি প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি গতকাল সকালবেলা প্রায় 7টার দিকে আমাদের জলবাসা ডাক বিভাগ থেকে একজন ডাকসেবক এসেছেন। তো একটা খাম দিয়েছেন প্রথমে, তো আমি ভাবলাম সেখানে হয়তো কোনো এক্সামের জন্য কল লেটার এসেছে। তো খুললাম, প্রথমে খোলার পর এই যে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা খোলার পর দেখলাম যে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। তো সেটা আমি পড়লাম হিন্দিতে, পুরোটা হিন্দিতে লেখা আছে। সেখানে লেখা আছে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, ভারত সরকারের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট থেকে এটা এসেছে। সেখানে নাকি আমাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম দিয়ে দেওয়া হয়েছে। এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী তারা ফাইল নাম্বারও এখানে দিয়ে দিচ্ছে, এটা সবই ফেক। তো এখানে যা সম্পূর্ণ ইতিবৃত্ত আছে সেটা আমি হিন্দিতে পড়লাম ভালোভাবে। পড়ার পরে যা যা এখানে বলা হয়েছে আমি আপনাদের বলবো যে এখানে এই মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট থেকে নাকি গার্ড, তারপর পিয়ন এবং ক্লার্ক এই সমস্ত পদে রিক্রুটমেন্ট করা হয়েছে এবং এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট এইভাবে লেখা আছে যে কোনো কিছু এক্সাম ছাড়া সেখানে নাকি আমরা নিয়োগপত্র পেয়ে গেছি। তো আমি নেট সার্চ করলাম যে 2018 সালে নাকি এটা আমরা অ্যাপ্লাই করেছি। তো 2018 সালে এখানে নেট সার্চ করার পরে আমরা কিছুই পেলাম না। যাই হোক, দ্বিতীয়তে লেখা আছে সেখানে বেতন উল্লেখ করা আছে এবং সম্পর্ক সূত্র এই নাম্বারটা দিয়ে দিয়েছে যাতে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। তো সেকেন্ড পেজে যখন গেলাম, সেখানে যাওয়ার পর কিছু নিয়মকানুন উল্লেখ করেছে। এখানের মধ্যে লেখা যে ওই পিছনের পেজটাতে যে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার, সেটাতে আমরা SMS করে ফাইল নাম্বারটা পাঠিয়ে দেওয়ার জন্য। এখানে ফাইল নাম্বার আছে। ফাইল নাম্বার পাঠানোর পরে 12 ঘন্টার মধ্যে আমাদের 14,500 টাকা দিতে হবে। এই যে এখানে 14,500 টাকা লেখা আছে। যদি 12 ঘন্টার মধ্যে আমরা 14,500 টাকা যদি পেড না করি তাহলে নাকি চাকরিটা আমাদের শেষ করা হবে, মানে সেটার থেকে আমরা বঞ্চিত হব। তো সেকেন্ডলি সেখানে আরও লেখা আছে যে এই 14,500 টাকাটা আমরা যাতে ট্রেনিং চলাকালীন সময়ে ট্রেনিং না ছেড়ে আমরা বাড়ি ঘরে চলে আসি তার জন্য নাকি এই 14,500 টাকা দিতে হবে আমাদের। তো যাই হোক, লাস্টে এখানে দিয়ে দিয়েছিল যে তোমার আমাদের ত্রিপুরাতেই সেখানে চাকরিতে নিয়োগ করা হবে।
তো প্রপারলি আমি সব কিছু এরকম আরও লগালগ আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, দেখলাম আমাদের ত্রিপুরাতে বেশ কয়েকটা জায়গায়, আমাদের এখানে জলাবাসাতেও আরও একজন এরকম এসেছে, কাঞ্চনপুরে এসেছে, ধর্মনগরে প্রায় লোকের এসেছে, এরকম যুব ভাই বোনদের মানে বাড়িতে বাড়িতে যাচ্ছে। তো আমার প্রশ্ন হলো আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাইব যে এইভাবে যে একটা ভারত সরকারের ডিপার্টমেন্টকে বদনাম করে বিভিন্ন, শুধু মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস না, এরকম আরও আদার কিছু ডিপার্টমেন্টের নাম দিয়ে এইভাবে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার কিছু প্রতারক যারা ফ্রড বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, যার ফলে কিছু কিছু যুব ভাই বোনেরা তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং যারা এই বিষয়ে অবগত নয় হয়তো তাদের অনেক পরিমাণ একটা টাকার লস হয়ে যেতে পারে। তো আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ রাখবো, আমাদের যিনি পুলিশ ডিপার্টমেন্ট বলেন আর মুখ্যমন্ত্রী স্যার বলেন, ওনারা যাতে এই বিষয়ে কোনো একটা ভালো একটা স্টেপ নেন, যাতে এই সমস্ত ফ্রড থেকে আমাদের যুব সমাজ রক্ষা পায়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবহাওয়ার পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছেন মানুষ। চিকিৎসা পরিষেবা নিতে হাসপাতালগুলিতে বাড়ছে ভিড়, মানা হচ্ছে না সোশ্যাল ডিস্টেন্স। এমন এক চিত্র ধরা গেল রাজধানীর আইজিএম হাসপাতালে। রাজ্য জুড়ে চলছে করোনা ভাইরাসের প্রকোপ, তার উপর আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য বিভিন্ন হাসপাতালগুলিতে ভিড় জমাচ্ছে রোগীরা। এতে করে হাসপাতালগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। রাজধানীর আইজিএম হাসপাতালে পরিলক্ষিত হয় একই ধরনের চিত্র। সকাল থেকে আইজিএম হাসপাতালে ভিড় জমাচ্ছে বহু রোগী, আর এই ভিড়ের কারণে বজায় থাকছে না সামাজিক দূরত্ব। হাসপাতালে কর্মরত এক বেসরকারি নিরাপত্তা রক্ষী জানান, কোনো কিছুতেই ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। প্রায় প্রতিদিন সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত আইজিএম হাসপাতালে রোগীরা ভিড় জমায়। রোগীদের বাড়ি বাড়ি বলা সত্ত্বেও সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। একজন রোগীর সাথে 2 থেকে 3 জন লোক আসে। তাদের হাসপাতালে প্রবেশ করতে না দিলে ঝামেলার সৃষ্টি হচ্ছে। রোগীর পরিবার পরিজনরা ক্ষিপ্ত হয়ে যায়। তারা কোনো কিছুতেই সরকারি নির্দেশিকা মানছেন না। দিন দিন আইজিএম হাসপাতালে ভিড় বৃদ্ধি পাচ্ছে রোগীদের। করোনা পেশেন্ট পাওয়া সত্ত্বেও আমরা প্রস্তুতি আমাদের মেডিসিন অর্ডার 3 জন পাওয়া গেছে। তো কলকাতায় আমরা তার সাথে দেখেন আইজিএমে করোনা ঢুকছে, অলরেডি প্রেগনেন্সি মহিলা 1 জন পাওয়া গেছে। পাওয়ার পর আপনারা যতটুকু সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন, কিন্তু আমরা চেষ্টা করতেছি আমরা যদি পেশেন্ট তারা নিয়ে আয় প্রেগনেন্সি যেমন 28-এ দেখাইব, 41-এ দেখাইব, একজন পেশেন্ট হয়ে 6 জন 7 জন আগে পেশেন্ট বাড়ির সঙ্গে। এরপর বাধ্যতামূলক আমরা একজন করে দিই, তবু ভিতরে ঢুকানো যায়। তারপরেও যদি না দিই আমরা কেস করে কি লেখার দিতেন না, আমরা হ্যাঁ আগে দিতাম। এখন কিন্তু এখন যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি আপনি সবাই দেখতেছেন, এই পরিস্থিতিতে আমরাও একজন পেশেন্ট যদি 6 জন দিই তাহলে আজ হালকি হইব। হ্যাঁ, ভিতরে আপনারা দেখতেছেন কী অবস্থা। হ্যাঁ, পেশেন্ট এসে আপনারা দেখতেছেন কী অবস্থা। যখন একজন পেশেন্ট আমরা 2 জন বা 3 জন দিই তো হালকি হইব। বাই চান্স ধ্যান এদিকে আইজিএম জিবিও মোটামুটি বদ্ধ হয়েছে, আমরা ঘরে বদ্ধ হইতেছিলাম। হ্যাঁ, জিবিও বদ্ধ হয়েছে, মেলাঘর বদ্ধ। হ্যাঁ, সব আইজিএম হইতেছে। আইজিএম যদি কোনো একটা পেশেন্ট 2 জন 3 জন আইয়ে তাহলে আমরা যদি সব পেশেন্ট 2 জন 3 জন করে দিই তাহলে ভালো অবস্থা কী হইব। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 3 দফা দাবি সনদের ভিত্তিতে ঊনকোটি জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটি। ডেপুটেশনে শামিল হন সংগঠনের মহকুমা সম্পাদক ধ্রুব দত্ত সহ অন্যান্যরা। এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে 3 দফা দাবি সনদের ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদক ধ্রুব দত্ত, সভাপতি সৈফুদ্দিন, ছাত্রনেতা সাগর ভট্টাচার্য, শাহাবুদ্দিন, শুভমালাকার সহ অনেকেই। এদিনের দাবিগুলি ছিল, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই প্রদান করতে হবে এবং এখনো যারা বই পায়নি তাদের অতি শীঘ্রই বই প্রদান করতে হবে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিড ডে মিলে মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য আগামী 6 মাস প্রদান করতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে স্মার্টফোন এবং হাই স্পিড ইন্টারনেট সহ আনলিমিটেড ডেটা বিনামূল্যে সরকারের তরফ থেকে প্রদান করতে হবে। কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমরা আজ মাননীয় জেলা শাসক ও সমাহর্তা মহোদয়ের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের যে মূলত 3টি দাবির ভিত্তিতেই আমরা আজ মিলিত হয়েছি। যে প্রথম ছিল ক্লাস 9 থেকে 12 পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই প্রদান করা। এই যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এই গরিব অংশের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য ক্লাস 9 থেকে 12 অবধি প্রত্যেক ছাত্রছাত্রীকে যদি বিনামূল্যে পাঠ্য বই প্রদান করা হয়। দ্বিতীয় দাবি আমাদের ছিল আমাদের 9 থেকে 12 অবধি দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য প্রদান করা এবং
এই যে সিচুয়েশনে যে অনলাইন ক্লাস চলছে, এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। সেখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে স্মার্টফোন এবং হাই স্পিড ইন্টারনেট ডাটা বিনামূল্যে সরকারের তরফ থেকে প্রদান করতে হবে। এই মূলত 3টি দাবি নিয়ে আমরা মাননীয় জেলাশাসক মহোদয়ের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। উনি আমাদের দাবির যথাযথতা স্বীকার করেছেন এবং যুক্তিকতা স্বীকার করেছেন এবং ওই উচ্চতর কর্তৃপক্ষের নিকট এবং সঠিক কর্তৃপক্ষের নিকট উনি আমাদের সেই দাবিটা পৌঁছানোর চেষ্টা করবেন এবং উদ্যোগ গ্রহণ করবেন, এই আমাদের আশ্বাস দিয়েছেন। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। আসামের করিমগঞ্জ জেলার নীলামবাজারে ট্রেন এবং ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিঘ্নিত রেল পরিষেবা। যদিও হতাহতের কোনো খবর নেই, তবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাজিক ট্রাক। তাৎক্ষণিক তদন্তে নেমেছে আরপিএফ এবং রেলওয়ে দপ্তরের আধিকারিকরা। ঘোড়ামারা তালতলা পূর্ত সড়কের রেলওয়ে লাইনের অঘোষিত ক্রসিংয়ে দুর্ঘটনাবশত ম্যাজিক ট্রাক আটকা পড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। নেই কোনো হতাহত। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নীলামবাজারে। দ্রুতগতির মালবাহী ট্রেন ম্যাজিক ট্রাকটিকে প্রায় 200 মিটার টেনে হিঁচড়ে নিয়ে ব্রেক কষতে সম্ভব হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রাকটির সিংহভাগ ভেঙে চূর্ণ হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত উপস্থিত উৎসুক জনগণ দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিকটিকে রেললাইন থেকে সরিয়ে ট্রেনটিকে জঞ্জাল মুক্ত করেন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তদন্তে মাঠে নেমেছেন করিমগঞ্জ আরপিএফ রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেল আনুমানিক 2:45 নাগাদ ট্রেন এবং ম্যাজিক গাড়ির সংঘর্ষ হয়। নীলামবাজার থানা এলাকার বাহাদুরপুর বড়বাড়ি ঈদগাহ সংলগ্ন ঘোড়ামোড়া তালতলা পূর্ত সড়কের অঘোষিত রেলওয়ে ক্রসিংয়ে ঘটনাটি সংঘটিত হয়। সংশ্লিষ্ট স্থানে যদিও রেলওয়ের কোনো ক্রসিং বা গেট নেই, ওই স্থান দিয়ে শহরের সঙ্গে যোগাযোগ রয়েছে দক্ষিণ করিমগঞ্জের একটি বৃহৎ অংশের জনগণের। ঘটনাস্থলটি পূর্ত সড়ক থেকে অনেক উঁচুতে রয়েছে। এ সময় ঘোড়ামোড়া থেকে নীলামবাজারে আসার পথে একটি ম্যাজিক গাড়ি রেল লাইন ক্রস করতে গিয়ে হঠাৎ দুর্ঘটনাবশত আটকে পড়ে যায়। চালক গাড়ি থেকে নেমে আটকা পড়ার কারণ খতিয়ে দেখতে শুরু করতেই মুহূর্তের মধ্যে তখনই পাথারকান্দি থেকে করিমগঞ্জগামী একটি মালবাহী ট্রেন সরাসরি এসে যায়। কোনো উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত চালক শুধু সে নিজেই সুরক্ষিত থাকতে সক্ষম হয়েছে। ট্রেন বাহনের মুখোমুখি সংঘর্ষের ফলে বিকট শব্দ হয় এবং যেভাবে আটকে ছিল সেভাবেই প্রায় 200 মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার পর ট্রেনটির গতি কন্ট্রোল হলে চালক ব্রেক কষতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে ম্যাজিক ট্রাকের ব্যাপক ক্ষতি সাধন হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ আরপিএফ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত এক প্রতিনিধি দল। দুর্ঘটনাগ্রস্ত বাহনটিকে লাইন থেকে সরিয়ে ট্রেনটি করিমগঞ্জ জংশনে নেওয়া হলেও এই ঘটনার জন্য বেশ কয়েক ঘন্টা সময় রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়ে ম্যাজিক ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর নিশ্চিত করা যায়নি। আসাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পাথারকান্দি থানাধীন চেরাগি বাজার এলাকায় অটো এবং লরির সংঘর্ষে গুরুতর আহত 2 যাত্রী। পরে আহতদেরকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেন প্রত্যক্ষদর্শীরা। অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে এই ধরনের দুর্ঘটনা নিত্যদিনই হয়ে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে সংঘটিত হলো এক ভয়াবহ যান দুর্ঘটনা। অটো এবং লরির সংঘর্ষে 2 যাত্রী এই দুর্ঘটনাতে গুরুতর আহত হয়েছেন। সংকটজনক অবস্থায় করিমগঞ্জ অসামরিক হাসপাতালে আহত 2 জনের চিকিৎসা চলছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বেলা 1টা নাগাদ পাথারকান্দি থানা এলাকার চেরাগি বাজার এলাকার মারোয়াড়ি হোটেলের সামনে। জানা গিয়েছে চেরাকি বাজার এলাকায় মারোয়াড়ি হোটেলের সামনে অসম ত্রিপুরা জাতীয় সড়কের উপর একটি অটো লরিকে ওভারটেক করতে গিয়ে লরির নিচে ঢুকে যায়। ভাগ্য সহায় থাকায় অটো চালক অক্ষত থাকলেও 2 যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে চিকিৎসার জন্য করিমগঞ্জ পাঠিয়ে দিয়েছে। দুর্ঘটনায় আহত 2 অটো যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন যে অপ্রাপ্তবয়স্ক চালকের কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনায় সাধারণ যাত্রীদের বেঘরে প্রাণ দিতে হচ্ছে। জেলা পরিবহন বিভাগের উদাসীনতার কারণে বৈধ অনুমতিপত্র ছাড়া অপ্রাপ্তবয়স্ক অটো এপি ম্যাজিক চালকদের দৌরাত্ম্য সমগ্র জেলায় মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা ওখানে খাদ্য আসলাম মানে আগরতলা থেকে করিমগঞ্জ যাইতে একটা হবা থেকে বিরিয়া এপি একটা মানে ওভারটেক করছে তার সামনে আইয়া, তার সামনে ওভারটেক করতে সময় তার 12 টাকার বাম্পারও লাগিয়া মানে পিস লাগিয়া আর কি মানে তার খেদা মারি ঘুরাই লিছে এপিরে খেদা মারি ঘুরতে সময় তার এক ড্রাইভার আর এক প্যাসেঞ্জার সামনে পড়ে গেছে। তারা প্যাসেঞ্জার একটা মানে ঘুরা মারি মানে
গেছে কি ডাইরেক্ট 12 টাকার ক্রাউনও নিচ্ছে। আর এপির ড্রাইভার দেখবো একটা পাইছে আমরা মানে এপির ভিতরে স্টারিংয়ে সিপা মারি রাখিয়ে রাখছে তারে, পরে আমরা তারে বাকরিয়া তারে দিয়া দিছি, আমরা অ্যাম্বুলেন্স লগে গানিয়া তারে দিয়া দিছি, পরিময় দিছি। আর ড্রাইভার না গেছে ওরা নমলানি হবে এইখানে কতজন আসলো প্যাসেঞ্জার? প্যাসেঞ্জার দুইজন আসলা, ড্রাইভার 12 টাকা থাকলা ড্রাইভার আর এক ড্রাইভার এক ক্যান্ডিডেট, আর ওই এপি থাকলা এক ড্রাইভার আর এক প্যাসেঞ্জার। করিমগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউন চলাকালীন মুষ্টিমেয় কিছু ই রিক্সা রাস্তায় চলাচলের অনুমতি পেতে জেলা প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিল বঞ্চিত ই রিক্সা চালকরা। প্রতিবাদে রাস্তায় নামে ব্যাটারি চালিত ই রিক্সা ড্রাইভার অ্যান্ড অপারেটর ইউনিয়ন। এ চিত্র ধরা পড়ল পশ্চিমবঙ্গের মালদা শহরে। ব্যাটারি চালিত ই রিক্সা আটক নিয়ে পুলিশের উপর খুব উগড়ে দিল ই রিক্সা চালকেরা। এদিন প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে ব্যাটারি চালিত ই রিক্সা ড্রাইভার অ্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশন। জেলা প্রশাসনের বিরুদ্ধে এক রাশ খুব উগড়ে দেয় সদস্যরা। গত 7 জুলাই 2020 থেকে পশ্চিমবাংলার মালদা শহরে লকডাউন শুরু হয়েছে। এত ই রিক্সা সেখানে ইংরেজবাজার পৌরসভায় মাত্র 60টি ই রিক্সা রাস্তায় চালানোর অনুমতি দেয়া হয়েছে। বাকিদের কোনো কারণে ঘরে বসবার কথা জানানো হলো, তা নিয়ে প্রতিবাদ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার অন্যান্য গাড়ি ঘোড়া যেখানে চলছে সেখানে বেছে বেছে ই রিক্সাগুলোকে আটক করছে পুলিশ। পুলিশের এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদে নামে ই রিক্সা ইউনিয়নের সাধারণ সম্পাদক নিখিল দাস বলেন, আমরা পুরনো ই রিক্সা মালিক, আমরা ঋণ নিয়ে গাড়ি কিনেছি। এদিকে অজানা কারণে আমাদের ই রিক্সা বসিয়ে রাখা হলো। এভাবে দূষণ কেন, তার উত্তর দিতে হবে প্রশাসনকে। বাকি ই রিক্সা মালিকদের কি দিয়ে সংসার চলবে, তার জবাব কে দেবে? রথবাড়ি শহরে অটো, ম্যাজিক এবং বাজার র্যান্ডামভাবে চলছে, তাদেরকে কোনো কিছু না বলে আমাদের ই রিক্সাকে, এখানে আপনারা দেখছেন সমস্ত ই রিক্সাকে আটক করে রেখেছে। আমরা এর জন্য ধিক্কার জানাচ্ছি যে শুধু ই রিক্সাকে কেন আটক করা হচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি যদি লকডাউন হয় সবাই লকডাউন করুক, সমস্ত বাজার হাট এবং ম্যাজিক ই রিক্সা আমরা এবং বাস সমস্ত বন্ধ রাখুক, আমরাও বন্ধ রাখব। কিন্তু একতরফাভাবে আমাদের ই রিক্সার উপর অত্যাচার হচ্ছে, এর প্রতিবাদ করছি। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকারের লাগাম ছাড়া পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত করল হুগলির চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর সহ টিএমসি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সহ একাধিক নেতৃত্বরা। কেন্দ্রীয় সরকারের লাগাম ছাড়া পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং কোঅপারেটিভ ব্যাংকে হস্তক্ষেপের পাশাপাশি একাধিক ইস্যুর বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন পশ্চিমবাংলার চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। হুগলির চুঁচুড়া পৌরসভার সমস্ত কাউন্সিলরদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের নিয়ে এই মিছিল সংঘটিত হয়। মিছিলটি চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে 5 কিলোমিটার হেঁটে কামারপাড়া মোড় গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার উপ পৌর প্রশাসক অমিত রায় সহ সমস্ত কাউন্সিলররা। কয়লা খনিকে বিক্রি করে দেওয়া চক্রান্ত চলছে, সমবায় ব্যাংকগুলো কোঅপারেটিভ তাতে হস্তক্ষেপ চলছে। পুরো ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। হুগলির চুঁচুড়া থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা। বরাক উপত্যকার সদ্য প্রয়াত 3 সাংবাদিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে স্মৃতিচারণ করল করিমগঞ্জ প্রেস ক্লাব। বৃহস্পতিবার করিমগঞ্জ শহরে প্রান্তজ্যোতি কার্যালয়ে প্রয়াতদের উদ্দেশ্যে এক সভার আয়োজন করেন প্রেস ক্লাবের কর্মকর্তারা। বর্তমান করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সংবাদ কর্মীদের নিয়ে বরাক উপত্যকার সদ্য প্রয়াত 3 সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে স্মৃতিচারণ করল প্রেস ক্লাব করিমগঞ্জ। বৃহস্পতিবার শহরের প্রান্তজ্যোতি কার্যালয়ে আয়োজিত সভায় শুরুতেই প্রয়াত 3 সাংবাদিক পীযূষ দাস, রঞ্জিত চৌধুরী এবং নীলোৎপল চৌধুরীর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর তাদের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন ডিআরআইপিও
সিইও সাজ্জাদুল হক চৌধুরী, প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা হাবিবুর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, সম্পাদক অরূপ রায়, বিভাস বর্মন, মৃণাল সরকার প্রমুখরা। সবশেষে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। করিমগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বেহাল সড়ক সংস্কার সহ 4 দফা দাবি সনদের ভিত্তিতে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল অসমের পাথারকান্দিতে। সার্কেল কর্তা মারফত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। বামপন্থী নেতা কৃপেশ দাশগুপ্তের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বেহাল সড়ক সংস্কার সহ 4 দফা দাবিতে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল আসামের পাথারকান্দিতে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হলো। অসম ত্রিপুরা রাজ্য সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়কের ময়না থেকে পাথারকান্দির হাসপাতাল পর্যন্ত বেহাল সড়ক সংস্কার সহ 4 দফা দাবিতে গতকাল পাথারকান্দিতে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় সিপিআইএম কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সার্কেল কর্তার হাতে এক স্মারকপত্র তুলে দেন। এ মর্মে দলের পাথারকান্দির আঞ্চলিক কমিটির পক্ষে বামপন্থী নেতা কৃপেশ দাশগুপ্তের নেতৃত্বে প্রায় 1/2 শতাধিক দলীয় কর্মী সমর্থক হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে পাথারকান্দির বিভিন্ন কর্দমাক্ত সড়ক পরিক্রমা করে সার্কেল কার্যালয় প্রাঙ্গণে 1 ঘণ্টার এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে তারা সিও জেনাথন ভাইপির কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করে। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুকূল বর্মন, অমিয় সাহা, মহিতোষ ভট্টাচার্য, প্রতুল নাথ প্রমুখরা। দলবদ্ধভাবে আজকে মিছিল সহকারে পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ 9 মাস পর স্বমহিমায় ফিরল হাতিকিরা চা বাগান। বাজলো সাইরেন, আনন্দে আত্মহারা শ্রমিকদের শুভেচ্ছা জানালেন ডিসি সহ বিধায়করা। দীর্ঘ 9 মাস পর খুলল আসামের হাতিখিরা চা বাগান। বাজলো সাইরেন, আনন্দে আত্মহারা শ্রমিকদের শুভেচ্ছা জানালেন ডিসি সহ বর্তমান এবং প্রাক্তন বিধায়ক। দীর্ঘ টানাপোড়েনের পর পূর্ব ঘোষণা মোতাবেক বৃহস্পতিবার থেকে ফের আনুষ্ঠানিকভাবে খুলে গেল হাতিখিরা বাগানের লকআউট। একই সাথে এদিন 84 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত স্থানীয় বাগানের নাচ ঘরের ফিতা কেটে শুভ দ্বারোদ্ঘাটন করেন ডিসি সহ বর্তমান এবং প্রাক্তন বিধায়ক। এ মর্মে নতুন নাচ ঘরে এক সভাও অনুষ্ঠিত হয়। এতে গতকাল বিভিন্ন বক্তারা শ্রমিকদের উৎসাহিত করে বাগানটিকে ফের উঠে দাঁড়ানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পরে জেলা শাসক সহ বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা বিভিন্ন বাগান পঞ্চায়েত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চা বাগানে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে পাতা তুলে তাদেরকে উৎসাহিত করেন। এ মর্মে বিধায়ক কৃষ্ণেন্দু পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে গত দুর্গাপূজার সময় থেকে বাগানটি বন্ধ ছিল। তা নিয়ে বিজেপি সরকার শুরু থেকেই ফের বাগানটিকে খুলবার প্রয়াস জারি রাখে। এতে 7 মাসের মাথায় রাজ্যপালের বিশেষ ক্ষমতা বলে বাগানটির লকআউট প্রত্যাহার করা হয়েছে। এতে অত্যন্ত খুশি বর্তমান এবং প্রাক্তন বিধায়ক সহ গোটা বাগান এলাকা। हम लोगों ने भी कोशिश किया कि बागान को खोलना चाहिए, पॉलिटिक्स का ऊपर उठ के कोई राजनीति नहीं होना चाहिए। ये बागान बचेगा तो बराक वैली बचेगा। बराक वैली में और कुछ नहीं है सिवाय 4 बागान छोड़ के। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের 2 জন, আহত আরো 2 জন। ঘটনা পশ্চিমবঙ্গের কোলাঘাট থানার অন্তর্গত সাপুয়া গ্রামে। পুকুরের জলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে ঘটে দুর্ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের কাকা ভাইপুর মৃত্যু, 2 জন আহত। ঘটনা পশ্চিমবাংলার কোলাঘাট থানার দেড়িয়াচক অঞ্চলের সাপুয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম অসিত বরণ সাহা এবং শুভেন্দু সাহা। আহতদের নাম অশোক সাহা এবং অপনা সাহা। বাড়ির সামনে পুকুরে স্নান করতে নেমেছিলেন অসিত বাবু। সেই সময় পুকুরে পা ধুতে নেমেছিলেন শুভেন্দু বাবু।
পুকুরের পাড় দিয়ে ইলেকট্রনিক তার ছিঁড়ে পুকুরের জলে পড়ে যায়। ঘটনার সময়ই বিদ্যুৎপৃষ্ট হন অসিতবাবু এবং শুভেন্দু। অসিতবাবু সম্পর্কে শুভেন্দুর ভাইপো, দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে যান। এদের দুজনকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় অশোকবাবু এবং অপনা দেবী। কোনো ক্রমে এলাকাবাসীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। রাস্তা খারাপ থাকায় অসিত এবং শুভেন্দু দুজনকে প্রথমে মেচদা এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে তমলুক যাওয়ার পথে মৃত্যু ঘটে। যদি রাস্তা ভালো থাকতো তাহলে দ্রুত এই রোগীদের নিয়ে গেলে হয়তোবা বেঁচে যেত এই তরতাজা দুটো প্রাণ। ইলেকট্রনিক দপ্তরের চরম গাফিলতির অভিযোগ তুলছেন গোটা এলাকাবাসী। ইলেকট্রিক অফিসার যে গাফিলতি আজকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে ইলেকট্রিকের তারগুলো কিভাবে লো কোয়ালিটির তার দেওয়া হয়েছে প্রথমে, তারপরে তাকে যে মেনটেনেন্স কোনো রকম হয় না। দীর্ঘদিন মেনটেনেন্স না হওয়ার ফলে আপনি দেখে এখনও পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারগুলো দু মুখে কীরকম পুড়ে কেটে গেছে। এবার স্নান করা মানে 11:30টার সময় ভদ্রলোক অশোক সাহু স্নান করছে, স্নান করতে করতেই হঠাৎ তার কেটে পড়ে যায়, যা পড়ে উনি বুঝতে পারেন না। এবার ওনার ফ্যামিলির যে ওনার মেজো ছেলে, তিনি জানেন কি যে মনে হয় স্ট্রোক হয়ে গেছে। উনি লাভ খেয়েছে, যা লাভ খেয়েছে ইলেকট্রিক তারে তার জড়িয়ে গেছে। এবং ওনার যে কাকা অসিত সাহু, সেও কিন্তু ওইভাবে, তখন তো তার বুঝতে পারে না ইলেকট্রিক পড়ে গেছে বলে, সেও লাভ দিয়েছে, লাভ দিয়ে তারও পায়ে তার জড়িয়ে গেছে। আর অশোকবাবু কোনো রকম সে যা ডুবে গেছিলো সে তো তার লাগে না, তাতে তার কিন্তু ওই যে মাথা জলের মধ্যে ছিল, মাথা ভার হয়ে গেছে, সে উঠতে পারে, কোনো রকম আছড়ে উঠছে। তাকে আমাদের প্রতিবেশী বৌমা টুমা ছিল তারা টেনে তুলেছে, তাকে তুলেছে। এবং তার ছোটো বৌমা যখন বুঝতে পারছে, সে বুঝতে পারেন ইলেকট্রিক শর্ট বলে বুঝতে পারেন প্রথমে, তাকে ছিটকে ফেলে দিয়েছে। তার দুজন অশোকবাবু এবং তার ছোট বৌমা অপর্ণা সাহু আপাতত নন্দীগ্রাম হসপিটালে ভর্তি আছে। আর অসিতবাবু এবং শুভেন্দু ওনার মেজো ভাই, মানে অশোকবাবুর মেজো ছেলে, দুজন এক্সপায়ার্ড হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। 1 জুলাই থেকে খুলেছে দীঘা মোহনার মাছের আড়ত। মরশুমের প্রথমে সমুদ্র শিকারে বেরিয়ে কোটি টাকার ভেটকি মাছ নিয়ে দীঘায় ফিরল ট্রলার দেবজ্যোতি। ফলে খুশিতে টগবগ মাছ ব্যবসায়ী তনুজবাবু। মরশুমের প্রথম সমুদ্র শিকারে বেরিয়ে কোটি টাকার ভেটকি নিয়ে দীঘায় ফিরল ট্রলার দেবজ্যোতি। জুলাই মাসের 1 তারিখে খুলেছে দীঘা মোহনার মাছের আড়ত। জানা গেছে গত 4 দিন আগে দেবজ্যোতি ট্রলারের মালিক তথা ঝাড়খণ্ডের বাসিন্দা তরুণ চ্যাটার্জি জালে ধরা পড়েছিল প্রায় 54টি তেলিয়া ভেটকি, আনুমানিক প্রায় 9 কুইন্টাল ওজনের। দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে গিরিশ রাউতের আড়তে নিলামে সেই মাছ বিক্রি হয় প্রায় 80 লক্ষ টাকায়। সাথে অন্যান্য মাছ নিয়ে মোট 1 কোটি টাকার পোনা বিক্রি করেন তিনি। মরশুমে এই প্রথম মৎস্য শিকারে গিয়ে এত টাকার মাছ নিয়ে ফিরলেন মৎস্য ব্যবসায়ী। গত 2 বছর ধরে তিনি লোকসানে চলছিলেন। কলকাতার একটি কোম্পানি মাছগুলো কেনে, বিশেষ করে এই তেলিয়া ভেটকির পটকা, ঔষধ এবং ক্যাপসুলের খোল বানানোর কাজে বিশেষত ব্যবহৃত হয়। দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন, দীঘা মোহনার ইলিশের সংকট চলছে। প্রায় অধিকাংশ ট্রলারের মালিক সমুদ্রে ট্রলার ভাসাচ্ছেন, কিন্তু লকডাউনের ফলে তাদের প্রচণ্ড ব্যবসায় মার খেতে হচ্ছে। অনেকেরই তেলের খরচ জোগাবার পয়সাও জুটছে না কপালে। তবে আশা করা যাচ্ছে বৃষ্টির শুরুতেই ইলিশ মাছের যোগান সহ অন্যান্য মাছ বেশি করে দীঘা মোহনার আড়তে উঠে আসবে। বাঙালির পাতে ইলিশ আসবার অপেক্ষায় ব্যবসায়ী সহ সকলেই। তবে এদিনের এই মাছের নিলাম থেকে ট্রলার মালিকেরা অনেকটাই আশার আলো দেখছেন। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। রেল বেসরকারীকরণ কার স্বার্থে, এই স্লোগানে গর্জে উঠল সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটি। রেলের বেসরকারীকরণের প্রতিবাদ সহ কতিপয় দাবির ভিত্তিতে ধর্মনগর রেল স্টেশন প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন সংগঠনের নেতা কর্মী সমর্থকরা। রেল বেসরকারীকরণের বিরুদ্ধে গর্জে উঠল সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটি। আজ সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগর রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি এবং দাবি দিবস উদযাপন করা হয়। কর্মসূচি থেকে তীব্র ভাষায় রাষ্ট্রীয় সম্পদ দেশি বিদেশি কর্পোরেট মাফিয়াদের কাছে শর্তহীনভাবে জলের দরে বিক্রি দেওয়ার কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য অঙ্গীকার গ্রহণ করা হয়। দীর্ঘ 28 মাস পর ধর্মনগর
রেল স্টেশন প্রাঙ্গণে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল দ্রুত রেল দপ্তরের সমস্ত শূন্যপদ পূরণ এবং অবিলম্বে ত্রিপুরায় একটি রেলওয়ে ডিভিশন এবং রিক্রুটমেন্ট বোর্ড স্থাপন করতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যের যে রেল শিল্পে 1974 সালে প্রায় 24 লক্ষাধিক শ্রমিক কাজ করতেন। আজকে 2020 সালে সেখানে শ্রমিকের সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে 10 থেকে 12 লক্ষ। কোনো নিয়ম নেই, শূন্য পদগুলো পড়ে আছে। অথচ ভারতবর্ষের কোটি কোটি মানুষ প্রতিদিন এই পরিবহন শিল্পের উপর নির্ভরশীল। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব কম খরচে ছুটে যায় রেলকে ভিত্তি করে। সেই রেলের 109টি ট্র্যাক বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে। কার স্বার্থে? আমরা মনে করি রেলকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিলে যাত্রী ভাড়া বেড়ে যাবে, পণ্য পরিবহন খরচ বেড়ে যাবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলা পর্দায়।